প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগ্রাবাদ মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা আলোচনা করব প্রাণীবিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে 10ম অধ্যায়, যে মানবদেহের যে প্রতিরক্ষা, মানবদেহের যে প্রতিরক্ষা, এই মানবদেহের প্রতিরক্ষা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আজকে পুরো একটা মানবদেহ চ্যাপ্টারের উপর একটা সামারি বা সারমর্ম আকারে আমরা আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে আমরা জেনেছি এবং এই চ্যাপ্টারে আমরা আগে অনেকগুলো ক্লাস হয়েছে। তো তারই ধারাবাহিকতায় যে আমরা যে এই চ্যাপ্টারগুলো একটি সারমর্ম অর্থাৎ আবার পূর্ণ আলোচনা এবং সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থায়। তো প্রতিরক্ষা কি? প্রতিরক্ষা হচ্ছে দেহের মধ্যে জীবাণু বা অন্য অন্য কোনো পদার্থ বা বিষাক্ত টক্সিন ইত্যাদি যে জীবাণু যে আমাদের শরীরে আক্রমণ করে, এই আক্রমণ থেকে প্রতিহত করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। তাকে বলা হচ্ছে কি? প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা থেকে। ইমিউনিটি বা অনাক্রম্যতা। তো ইমিউনিটি বা অনাক্রম্যতা হচ্ছে ক্ষতিকর পদার্থ এবং বা বিষাক্ত পদার্থ অথবা ক্ষতিকর জীবাণু থেকে দেহকে রক্ষার জন্য যে ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে বলা হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা। ইমিউনিটি বা অনাক্রম্যতা। তো এই ইমিউনিটি বা অনাক্রম্যতা বা সাধারণত মানবদেহে প্রধানত তিনটি স্তরে এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। প্রধানত তিনটি স্তরে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মানব প্রতিরক্ষা দেখেছি প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। এই তিনটি স্তরের মাধ্যমে মানব প্রতিরক্ষা গড়ে ওঠে। তো প্রথম স্তরে অর্থাৎ যদি জীবাণু প্রথমে জীবাণু যখন দেহের মধ্যে ঢুকে বা প্রবেশ করার জন্য চেষ্টা করে, তখন প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা কি করে? বাধা করে। অর্থাৎ প্রথম প্রতিরক্ষা স্তর সক্রিয় হয়ে ওঠে। এরপর যদি প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে জীবাণু যদি প্রবেশ করে, তখন দ্বিতীয় স্তর সক্রিয় হয়। অর্থাৎ দ্বিতীয় স্তর তখন ওই জীবাণুটি বাধাপ্রাপ্ত হয়। এরপরও যদি জীবাণুটি আবার দ্বিতীয় রক্ষা ভেদ করে যদি প্রবেশ করে, তাহলে পরবর্তীতে তৃতীয় স্তর সক্রিয় ওঠে এবং ওই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। তো প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে স্তর হচ্ছে ত্বক। প্রথমে হচ্ছে কি? ত্বক, লোম, সিলিয়া, অশ্রু ও লালা, সিরুমেন, পোস্টিগনালির অ্যাসিড, রেশন জনন তন্ত্রের অ্যাসিড। অর্থাৎ আমরা সংক্ষেপে যদি বলি, প্রথমে একটা জীবাণু ত্বক। এই ত্বকের উপরে আমাদের পুরো ত্বকের যে চামড়াটা, এটা কি পুরোটা জীবাণুকে প্রতিহত করে। এরপরে লোম, যেমন আমাদের নাকের নিঃশ্বাসের সাথে যদি কোনো পদার্থ ঢোকে, নাকের মধ্যে যে লোম থাকে, এই লোমগুলো কি জীবাণুকে আটকে দেয়। এরপর আছে সিলিয়া, গলার মধ্যে লোমের মতো কিছু অঙ্গ থাকে, এটাকে বলা হয় সিলিয়া। যখন আমরা খাদ্য বা গ্রহণ করি, তখন ওই সিলিয়ার মধ্যে অনেক জীবাণু আটকে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া আছে অশ্রু ও লালা। এছাড়া অশ্রু ও বিভিন্ন লালার মাধ্যমে থাকে একটা কি? জীবাণুনাশক। এই জীবাণুনাশক দ্বারা কি করে? জীবাণু প্রতিহত করে। এরপর আছে সেরুমেন। সেরুমেন হচ্ছে কানের বা কর্ণের মধ্যে এক প্রকার আমরা বলি কানের খৈল বলি। তো কানের মধ্যে যে এই সেরুমেন পদার্থটা এই কানের ভিতরে যে কানের ভেতর দিয়ে যাতে কোনো জীবাণু প্রবেশ করতে না পারে, সেজন্য এটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এরপর আছে পুষ্টিক নালী অ্যাসিড ও রেশন ও জননতন্ত্রের অ্যাসিড। এছাড়া পৌষ্টিক নালীতে যখন জীবাণুটা পৌঁছে, পৌষ্টিক নালীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এই পৌষ্টিক নালীর এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড জীবাণুকে মেরে ফেলে।
এছাড়া রেচন ও জননতন্ত্রের এক ধরনের অ্যাসিড থাকে, এই অ্যাসিডটা কি করে জীবাণুকে প্রতিহত করে। তো এই হলো প্রথম স্তরে প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া দ্বিতীয় স্তরে সহজাত মারণ কোষ, ফ্যাগোসাইটস, ম্যাক্রোফেজ। এই ফ্যাগোসাইটস আবার দুটি ভাবে জীবাণু প্রতিহত করে, এক হচ্ছে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল। এগুলো তোমরা ক্লাসে আগেই করেছো, আমরা জাস্ট একটু মনে করে দাও। এবং এরপরে প্রদাহ, এরপরে কি কমপ্লিমেন্ট, এরপরে ইন্টারফেরন, এরপরে কি জ্বর। এই ইত্যাদির মাধ্যমে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং জীবাণু প্রতিহত করে। এরপর আছে আমরা তৃতীয় স্তর। তৃতীয় স্তরে প্রথমত সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা। সহজাত হচ্ছে কি, যেটা জন্ম থেকে প্রাপ্ত, জন্ম থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রাপ্ত হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া অর্জিত, যখন জীবাণু দ্বারা অ্যাটাক হওয়ার পরে ওই জীবাণু দ্বারা যেমন আবার নতুন করে যে রোগ, দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, এটাকে বলা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। তো এই হলো মানব প্রতিরক্ষা ব্যবস্থার যে ধাপগুলো, এই তিনটি, অর্থাৎ তিনটি স্তর, এই তিনটি স্তরের মাধ্যমে রোগ প্রতিরোধ করে। তো মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় এগুলো ছাড়াও আরও আছে কি, অ্যান্টিবডি বা স্মৃতিকোষ ইত্যাদির মাধ্যমে কি মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ অ্যান্টিবডি বা স্মৃতিকোষ অথবা ভ্যাকসিন বা টিকার মাধ্যমে কি করে এই জীবাণুর বিরুদ্ধে রোগ প্রতিরক্ষা বা মানবদেহের প্রতিরক্ষা গড়ে তোলে। তখন আমরা আসি এই যে অ্যান্টিবডি সম্পর্কে। তাহলে অ্যান্টিবডি হচ্ছে সাধারণত আকৃতির সাধারণত প্রায় এরকম দেখতে, একটা আকৃতির একটি গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন গ্লাইকোপ্রোটিন, যা ভাইরাস ও ব্যাকটেরিয়া বিরুদ্ধে বা ভাইরাস ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাই হচ্ছে কি অ্যান্টিবডি। তাই কি অ্যান্টিবডি। এই অ্যান্টিবডির গাঠনিক অংশতে সাধারণত চারটি অঞ্চল ভাগ করা হয়েছে, চারটি অঞ্চল বা চারটি ধাপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভারী ও হালকা শৃঙ্খল, ভারী ও হালকা শৃঙ্খল। এটা কি ভারী, এগুলো হচ্ছে হালকা শৃঙ্খল। এই যেটা হচ্ছে হালকা শৃঙ্খল, এটা ভারী ও হালকা শৃঙ্খল। এছাড়া আছে ডাইসালফাইড বন্ড, এটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড। এছাড়া আছে স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। এগুলো অঞ্চল সাধারণত এই অঞ্চলগুলো সাধারণত কি, বা এই অঞ্চলগুলো কি স্থায়ী অঞ্চল, কিন্তু এগুলো হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। এছাড়া আছে কবজা অঞ্চল। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি তোমরা আগে পড়েছো, তারপর আবার একটু কি মনে করে দেওয়া। কবজা
কবজা অঞ্চল, কবজা অঞ্চল। তো এই হলো একটি অ্যান্টিবডি বা একটি অ্যান্টিবডির গঠনে আমরা সাধারণত এই কয়টি অংশ দেখতে পাই। একটা হালকা ও ভারী শৃঙ্খল ডাইসালফাইড বন্ড, স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল এবং কবজা অঞ্চল। তো সাধারণত এই অ্যান্টিবডিগুলোকে ইমিউনোগ্লোবিউলিন নামে পরিচিত। ইমিউনোগ্লোবিউলিন সংক্ষেপে আইজি, ইমিউনোগ্লোবিউলিন বা আইজি, আইজি ইমিউনোগ্লোবিউলিন। এবং এই ইমিউনোগ্লোবিউলিন সাধারণত 5 প্রকার, যেমন ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন জি এবং ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন এ এবং ইমিউনোগ্লোবিউলিন ডি এবং ইমিউনোগ্লোবিউলিন ই। তাহলে ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন এ এবং ইমিউনোগ্লোবিউলিন ডি এবং ই, এই 5 প্রকার অ্যান্টিবডি সাধারণত মানবদেহে যে দেখা যায়। কয় প্রকার? 5 প্রকারে। এই 5 প্রকারের ইমিউনোগ্লোবিউলিন দেখা যায়। তোমরা এই 5টি প্রকারের যে প্রকার ভেদগুলো অবশ্যই পড়বা এবং এই অ্যান্টিবডির যে গঠন, আসলে এই গাঠনিকগুলো, এই গঠনটাকে তোমরা ভালো করে পড়বা অবশ্যই। এবং প্রতিরক্ষা ব্যবস্থায় যে অ্যান্টিবডির যে ভূমিকা, সেই ভূমিকাটা অবশ্যই তোমরা ভালো করে পড়বা। এছাড়া মানবদের প্রতিরক্ষা ব্যবস্থায় ত্বকের ভূমিকা বা প্রথম স্তরের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক বেশি কোশ্চেন এসেছে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে খুবই গুরুত্ব সহকারে পড়বা। এরপর আমরা আসি যে স্মৃতি কোষের ভূমিকা। মানব সাধারণত যে প্রতিরক্ষায় স্মৃতি কোষ দ্বারা, তোমরা ক্লাসে আমরা পড়েছিলাম যে স্মৃতি কোষ দ্বারা মানবদেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, সেই স্মৃতি কোষের ভূমিকাটা তোমরা পড়বা। এবং ভ্যাকসিন বা টিকা কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমরা একটু পড়ে নিবা। তো এখন আমরা আলোচনা করব যে এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো, কি প্রশ্নগুলো হতে পারে বা আসতে পারে, সেই প্রশ্নগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো এখন আমাদের সৃজনশীল প্রশ্ন গ এবং ঘ, ঘর জন্য যে প্রশ্ন হতে পারে, প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। তো সেই ক্ষেত্রে প্রশ্নের অ্যান্সারের সাধারণত প্রশ্নগুলো হতে পারে, যেমন প্রথম স্তর প্রতিরক্ষা ব্যবস্থায় ত্বকের ভূমিকা। প্রথম স্তরে প্রতিরক্ষা ব্যবস্থায় ত্বকের যে ভূমিকা, সেই ভূমিকাটি বিশ্লেষণ করো বা ভূমিকা উল্লেখ করো। এছাড়া আসতে পারে যে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার যে বিভিন্ন উপায়, অর্থাৎ প্রথম প্রতিরক্ষা ব্যবস্থায় কি কি মাধ্যমে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে, সেই প্রকারগুলো উল্লেখ করতে হবে। যেমন ত্বক, লোম, সিলিয়া, এইগুলো উল্লেখ করতে হবে। এছাড়া আসতে পারে কি প্রতিরক্ষা ব্যবস্থার যে শ্রেণীবিন্যাস। এই যে শ্রেণীবিন্যাস আমরা দেখলে প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম স্তরের প্রতিরক্ষা, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা এবং তৃতীয় স্তরের যে প্রতিরক্ষা, যে ছকটা, এই ছকটাও আসতে পারে। এই ছকটাও তোমরা খুবই মনোযোগ সহকারে এবং খুবই এই ছক প্রথমে কি করবে, এই ছকটা এঁকে বাসায় পড়বা। এরপরে আসতে পারে কি দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থায়, যেমন ফ্যাগোসাইটসের কার্য পদ্ধতি, কিভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বা কিভাবে নিউট্রোফিলের মাধ্যমে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা গড়ে ওঠে বা কিভাবে জীবাণুর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে, এসব সম্পর্কে প্রশ্ন হতে পারে। এছাড়া আসতে পারে অ্যান্টিবডি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্টিবডির যে গঠন, এই ওয়াই আকৃতির অ্যান্টিবডির গঠন। তোমরা যখন অ্যান্টিবডি আসে, তোমরা অনেক ক্ষেত্রে ভুল করে করো কি, যে যখন ওয়াই আকৃতির আসে, তোমরা দেখো হচ্ছে শ্বেত রক্তকণিকার যে ভূমিকা, শ্বেত রক্তকণিকার যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি কিন্তু ওয়াই আকৃতির না। এখানে যে ওয়াই আকৃতি, সেটা ইমিউনোগ্লোবিউলিন বা
এম জি এ ডি ই এগুলো এগুলো হচ্ছে কি ওয়াই আকৃতির অ্যান্টিবডি, অর্থাৎ মানবদের প্রতিরক্ষা ব্যবস্থায় যে ওয়াই আকৃতির অ্যান্টিবডি অর্থাৎ গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন সম্পর্কে আসলে তোমরা অবশ্যই যে আমরা কিছুক্ষণ আগে যে আমরা যে ওয়াই আকৃতির গঠনের যে অ্যান্টিবডি সম্পর্কে জানলাম, এই অ্যান্টিবডি তোমাদের বর্ণনা দিতে হবে। তো আসতে পারে অ্যান্টিবডির ভূমিকা, প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির যে ভূমিকা সেই ভূমিকা সম্পর্কে আসতে পারে। এছাড়া আসতে পারে মেমোরি কোষ বা মেমোরি সেল বা স্মৃতিকোষের যে ভূমিকা, প্রতিরক্ষা ব্যবস্থায় মেমোরি কোষ বা স্মৃতিকোষের যে ভূমিকা, এই ভূমিকা সম্পর্কে আসতে পারে। এছাড়া আসতে পারে তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থায় সহজাত প্রতিরক্ষা ও অর্জিত প্রতিরক্ষার যে সহজাত প্রতিরক্ষার যে ব্যবস্থা কি কি ব্যবস্থা এবং অর্জিত প্রতিরক্ষার কি কি ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো সম্পর্কে আসতে পারে। আবার সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা এবং অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থার যে একটা পার্থক্য, এই পার্থক্যও আসতে পারে। এছাড়া আসতে পারে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো তোমরা এই অধ্যায় থেকে অবশ্যই পড়বা। এবং এরপর আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো কী কী ধরনের হতে পারে এ সম্পর্কে আমরা এখন জানব। জ্ঞানমূলক, অনাক্রম্যতা কি বা ইমিউনিটি কি? অনাক্রম্যতা বা ইমিউনিটি কি? অ্যান্টিজেন কি? এছাড়া আসতে পারে অ্যান্টিবডি কি? ভ্যাকসিন বা টিকা কি? আসতে পারে ফ্যাগোজোম কি? এবং আসতে পারে ইমিউনতন্ত্র কি? অথবা আসতে পারে সেবাসাস গ্রন্থি। সেবাসাস গ্রন্থি হচ্ছে ত্বকের একটা বিশেষ গ্রন্থি, ত্বকে একটা বিশেষ গ্রন্থি, যার নাম হচ্ছে সেবাসাস গ্রন্থি। আসতে পারে সেবাসাস গ্রন্থি কি? এছাড়া অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে রোগ প্রতিরোধ বলতে কি বোঝো? রোগ প্রতিরোধ বলতে কি বোঝো? অথবা মেমোরি কোষ বলতে কি বোঝো? নিউট্রোফিলকে ফ্যাগোসাইটস বলা হয় কেন? যেহেতু ফ্যাগোসাইটসের মধ্যে নিউট্রোফিল আছে, এজন্য নিউট্রোফিলকে ফ্যাগোসাইটস বলা হয় কেন? ইমিউনিটি বলতে কি বোঝো? অর্জিত প্রতিরক্ষা বলতে কি বোঝো? এবং স্পেসিফিক স্তর ও নন স্পেসিফিক স্তর বলতে কি বোঝো? অর্থাৎ নির্দিষ্ট ও অনির্দিষ্ট যে স্তর, এই স্তর বলতে কি বোঝো? ফ্যাগোসাইটোসিস বলতে কি বোঝো? এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভ্যাকসিনে বুস্টার ডোজ দেওয়া হয় কেন? ভ্যাকসিনে বুস্টার ডোজ দেওয়া হয় কেন? এই ধরনের প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, এবং এগুলো খুবই এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা অনেক সুন্দর এবং ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।